প্রিয় প্রণয়িনী জান্নাত নুসরাত। অন্তিম পর্ব ৯ ফেব্রুয়ারি ২০২৭। ইসরাতের টুইন বাচ্চাদের ৯ মাস চলছে। ঈশানী কিছুটা শান্তশিষ্ট হলেও জোহান তার থেকে ডাবল দুষ্টু। সারাদিন কান্না করবে, কিছুক্ষণ চুপ থাকবে, তারপর আবার কান্না করবে। ইশরাত বাচ্চাদের দিকে তাকিয়ে রইল। দুজন এখন ঘুমাচ্ছে, আধ ঘন্টা পার হওয়ার আগেই উঠে যাবে। মোবাইল বিছানার পাশে রেখে ভিডিও কল দিল। নিজে পিক করে একটা মোবাইল দেয়ালের মাঝে আটকে দিয়ে কিচেনে চলে গেল। আরেকটা মোবাইল সিঙ্কের উপর আটকে রাখল। মোবাইলের দিকে একবার তাকিয়ে দেখল দুজন নড়াচড়া করছে কিনা। না, ঘুমাচ্ছে দুজন আরামের ঘুম। জাইনকে শুক্রবার ছাড়া অ্যাপার্টমেন্টে থাকে না, তাই বাচ্চাদের সারাদিন ইসরাতকেই সামলাতে হয়। দুজন বাচ্চা হওয়া সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় ইসরাতের। দিনের বেলা জোহান আর ঈশানী না ঘুমালেও রাতের বেলা ঘুমায়, এদিক দিয়ে ইশরাত সুখী। রাতের তার আরামের ঘুম হয়। ইশরাত রান্না চাপালো, তাড়াতাড়ি করে গেছে। আধ ঘন্টা পর যখন তাকালো মোবাইলের দিকে, দেখল জোহান উঠে বসেছে। শরীরের কাতা ফেলে দিয়ে ঈশানীকে ডাকছে। মুখ দিয়ে শব্দ বের করছে, আই নাই আই নাই নাই। ইশরাত দৌড়ে রুমে গেল। জোহানকে কোলে নিয়ে আসলো কিচেনে। কোলে নিয়ে রান্না শেষ করল। রান্না শেষ করে জোহানকে নিয়ে রুমে ফিরে আসল। ঈশানীকে ঘুমিয়ে থাকতে দেখে জোহানকে ঘুম পাড়ানোর চেষ্টা করল ইশরাত। ঘুম পূর্ণ না হওয়ায় ইশরাত আল্লাহ বলে পিঠে হাত বুলিয়ে দিতেই জোহান ঘুমিয়ে পড়ল। ঈশানীর পাশে জোহানকে শুইয়ে দিয়ে খোলা থাই গ্লাস লাগিয়ে দিল। বাহির থেকে ঠান্ডা বাতাস আসছে বলে কাপড় নিয়ে গোসল করতে গেল। তাড়াহুড়ো করে গোসল শেষ করে বের হওয়ার আগেই বাহির থেকে কান্নার শব্দ আসলো দুজনের একসাথে। কাপড় পরিধান করে ইশরাত ভিজে চুল টাওয়াল দিয়ে বেঁধে বের হতেই চোখে ভাসল জোহান আর ঈশানী একজন আরেকজনকে খামুচি দিচ্ছে। তারপর একজন আরেকনের চোখের ভিতরে আঙুল ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা করছে। দুজনের হাড্ডাহাড্ডি লড়াই শেষে কেউই জিতল না, দুজনই সমপরিমাণ জখম হয়ে কান্না করতে শুরু করল। ইশরাত দুজনকে কোলে নিয়ে বসল বিছানার উপর। তারপরও দুজনের কান্না শেষ হল না। কিছুক্ষণ থামানোর চেষ্টা করে ইশরাত হাঁপিয়ে উঠল। চোখ মুখ অন্ধকার করে ইশরাতও কান্না করে দিল। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কষ্ট করে কান্না আটকানোর চেষ্টা করল, হল না। নিজেও তাদের সাথে গলা ছেড়ে ভা ভা করে কান্না করতে লাগল। পুরো সপ্তাহ ইশরাত একা বাচ্চা সামলায় বলে জাইন ইসরাতকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিল অ্যাপার্টমেন্টে লুকিয়ে। এসে নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে অ্যাপার্টমেন্টের লক খুলে ভিতরে ঢুকতে ইসরাতের কান্নার শব্দ পেল। রুমে গিয়ে যখন দেখল মা, ছেলে, মেয়ে সবাই একসাথে তাল দিয়ে কান্না করছে, তখন জাইন মাথায় হাত দিল। বিড়বিড় করে বলল, সর্বনাশ করেছে। এ কি অবস্থা! ৪ জানুয়ারি ২০২৯। সৈয়দ বাড়িতে এই ২ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। সাথে পরিবর্তন হয়েছেন মানুষজন। ইরহামের বিয়ে হয়ে গিয়েছে সৌরভীর সাথে পারিবারিকভাবে। অনিকার বিয়েও হয়ে গিয়েছে ১.৫ বছরের মতো। কার সাথে বিয়ে হয়েছে সেটা না হয় পরে জানা যাবে। আরিশার বয়স ২০। আরিশাকেও বিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু সে রাজি না। আরিশা নুসরাতের মতো বিজনেসওমেন হতে চায়। ইসরাতের টুইন বেবির বয়স এখন ৩ বছর চলছে। মে মাসে ৩ বছর পূর্ণ হবে। আশিক আর ডেলার একটা ছেলে সন্তান হয়েছে যার বয়স ৪.৫। বর্তমানে ডেলার আবার সন্তান সম্ভবা। মম আর মাহাদিরও পারিবারিকভাবে বিয়ে হয়েছে ৭ মাস আগে। জায়ান আর ইনায়ার প্রথম বেবি মিসক্যারেজ হওয়ার পর দ্বিতীয়বারের মতো আবার তারা বাবা মা হতে চলেছে। এবার সৈয়দ বাড়ির সবাই ইনায়ার প্রতি আর বাচ্চার প্রতি বিশেষ দৃষ্টি রাখছে, যাতে আগের বারের মতো আর সেই কাণ্ড না ঘটে। নুসরাত, আরশ, ইরহাম পুরো দমে বিজনেসে মনোযোগী হয়েছে। কিন্তু আরশ আর নুসরাতের সম্পর্ক এখনও দা আর মিষ্টি কুমড়ার মতো। একজন একটা কথা বললে আরেকজন গা ঝালানো উত্তর দেয়। কেউ কারোর কথার সোজা উত্তর দেয় না। অনিকা ও সংসারের কাজে বিজি হয়ে গিয়েছে। সাজিদা আর শুভ এর আরেকটা বেবি হয়েছে। তার বয়স ২। শুভ্রের বয়স এখন ৭। সবকিছু পরিবর্তন হলেও মেহেরুন নেছা আগের মতো রয়ে গিয়েছেন। তিনি এখন নতুন মিশনে লেগেছেন। মিশনটা হলো আরিশার বিয়ে দেওয়া। আগের মতো শাড়ি পরা শুরু করেছেন। সেদিন হাই হিলের সাথে ফ্লেয়ার প্যান্ট পরে হাঁটতে গিয়ে সিঁড়ি থেকে উল্টে পড়ে গিয়েছিলেন মেহেরুন নেছা। তারপর ১ মাস হসপিটালের বেডে পড়ে থেকে তওবা করেছেন আর এই জীবনে বেঁচে থাকতে হাই হিল আর ওয়েস্টার্ন ড্রেস পরবেন না। বসন্তের বাতাবরণ শেষে গ্রীষ্মের শুরু। আকাশ মেঘলা হয়েছে। সময়ের সাথে মেঘের গর্জন বৃদ্ধি পাচ্ছে।
ছোট ছোট হাত পা ফেলে একটা 4 বছরের বাচ্চা হেঁটে চলেছে এদিক সেদিকে। ছোট পায়ের ছোট ছোট আঙুলগুলো লালবর্ণ ধারণ করেছে। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নামল বাচ্চাটা। নামার পথে সিঁড়ির পাশ ঘেঁষে কিছু বর্ষর ছবি টাঙানো তার চোখে লাগল। আঙুল মুখে ঢুকিয়ে কিছু ভেবে ছবির দিকে হাত বাড়ালো, নাগালে পেল না। বিড়বিড় করে বলল, আম্মা আব্বু। কিছুক্ষণ রাগী চোখে ছবির দিকে তাকিয়ে থেকে নিচে নেমে গেল। মেহেরুন নেছা সোফায় বসেছিলেন। আইজানকে সিঁড়ি বেয়ে নামতে দেখে হাঁক দিলেন, এই আকজান, এইদিকে আয়া হুই না যা। আইজান ভ্রু কুচকে তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ মেহেরুন নেছার দিকে তাকিয়ে নাক কুচকাল। মুখ ঘুরিয়ে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামার চেষ্টা করল। প্রয়োজন বোধ করল না মেহেরুন নেছার ডাকে সাড়া দেওয়ার। মেহেরুন নেছার চোয়াল ঝুলে গেল। হাতের আঙুল সমান বাচ্চা তার কথার উত্তর দিচ্ছে না। নাক ফুলিয়ে বসে রইলেন, আজ আসুক এর মা বাপের নামে বিচার দিতে হবে। আইজান মেহেরুন নেছার পাশ কাটিয়ে চলে গেল কিচেনের দিকে। কিচেনে গিয়ে দেখল ইনা রান্না করছে। ইনায়ার কামিজের ওড়না ধরে টান দিল। ইনা হাসি মুখে পিছন ফিরে তাকাল। আইজান ইনায়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মেজো আম্মু ভা খাবো। ইনা আইজানের মাথায় হাত বুলিয়ে দিল। কিচেনে ইনায়ার সাথে সৌরভীও ছিল। সৌরভী আইজানকে দেখে এগিয়ে আসল। তার বান্ধবীর ছেলেটা এত কিউট কেন? গোলগাল ছেলেটাকে দেখলেই ইচ্ছে করে সৌরভীর গাল টেনে দিতে। সৌরভী আইজানের ফুলো ফুলো গাল টেনে দিয়ে গাল লাল করে দিল। আইজান বিরক্তির চোখে তাকালো সৌরভীর দিকে। এই আম্মুটাকে তার মোটেও পছন্দ না, দেখলেই তার গাল টেনে ব্যথা বানিয়ে দেয়। সৌরভী হাঁটু ঘেরে বসল আইজানের সামনে। দু হাতের নিচ দিয়ে হাত ঢুকিয়ে কোলে নিতে যাবে আইজানকে। আইজান শরীর ছেড়ে দিয়ে মেঝেতে বসে গেল। ইনা খিলখিল করে হেসে উঠল। হাসির তালে 4 মাসের পেটটাও হালকা দোলে উঠল। ইনা হাসতে হাসতে পেট চেপে ধরল। সৌরভী নাক ফুলিয়ে তাকিয়ে রইল আইজানের দিকে। দুঃখী গলায় বলল, এই নুসরাতের বাচ্চাটা নুসরাতের মতো তোত্তারা হয়েছে। আইজান, ছোট আম্মার কোলে একবার আসো। আইজান মেঝে থেকে উঠল না। ওভাবে পড়ে রইল চোখ মুখ কুচকে। ইনা প্লেটে ভাত নিয়ে আইজানকে টেনে তুলল। বাবা, মেজো আম্মু খাইয়ে দেই ভাত। আইজান তাকালো ইনায়ার দিকে, কথা বলতে তার ইচ্ছে হচ্ছে না, তারপরও ভদ্রতা খাতিরে বলল, আমাত আম্মার হাত ছাড়া কারোর হাতে খাই না। আপনি জানেন না মেজো আম্মু? ইনা আইজানের দিকে তাকিয়ে হেসে উঠল। প্রতিদিন খাবার খাইয়ে দেওয়ার কথা বললে এরকম উত্তর আসে আইজানের থেকে। ইনা সারাদিন তাকিয়ে থাকে 4 বছরের বাচ্চাটার দিকে। এত কম কথা বলে কেন এই ছোট বাচ্চা? কি নীরব নিস্তব্ধ তার বয়সী বাচ্চাদের তুলনায়। গলার স্বরও ভারী, বড় মানুষের মতো কথা বলে। সৌরভী ইনায়ার হাত থেকে প্লেট নিজের হাতে টেনে নিল। আইজানকে টেনে টুনে কোলে নিল। আইজান নামার জন্য ধস্তাধস্তি করতে গেল। সৌরভী ধমক দিল। না, কাজ হল না। আইজান ভয় পায় নাকি সৌরভীকে? সে একমাত্র তার মা আর বাবাকে ভয় পায়, আর কাউকে না। বাবাকে ভয় পায় বললে ভুল। শ্রদ্ধা করে বলে সে বাবার কথার অমান্য করে না, কিন্তু মায়ের চোখের চাহনি দেখলেই তার ভিতরের রুহ কেঁপে ওঠে। আইজান আম্মাকে বেশি ভয় পায়। সৌরভীর ধমকে কাজ হল না। আইজান গড়াগড়ি করে কোল থেকে নেমে গেল। ইনায়ার দিকে হাত বাড়িতে দিল প্লেট এনে দেওয়ার জন্য। ইনা সৌরভীর দিকে তাকিয়ে বলল, ছেড়ে দে সৌরভী, ছেলেটার সাথে ঘষাঘষি করিস না, ও এসব পছন্দ করে না। কয়েকদিন যাক, তোর সাথে মানিয়ে নিবে। আর ওর মা অফিস থেকে এসে যদি শুনে ওর বাচ্চার সাথে তুই আবার লেগেছিস, তাহলে তোর পিঠে মার পড়বে। মারগুলো তোর খুব ভালো লাগে কি? সৌরভী হেসে উঠল। মাথা নাড়ালো হ্যাঁ ভঙ্গিতে। যে মারগুলো তার খুব পছন্দের। আইজানের হাতে ভাতের প্লেট দিল না সৌরভী। ঝুঁকে বসল নিচে। গাল বাড়িয়ে দিয়ে বলল, আগে উম্মাহ দাও, তারপর ভাতের প্লেট পাবে। আইজান বিরক্তির চোখে তাকিয়ে গালে গাল লাগিয়ে সরিয়ে নিল। সৌরভী কথা বাড়াল না, আইজানকে ছেড়ে দিল প্লেট হাতে। আইজান কিচেন হতে ভাতের প্লেট হাতে বের হতেই লিপি বেগমের সাথে দেখা হল। পরনে হাঁটু সমান শার্ট। গোলুমুলু হওয়ার ধরুন আইজান হাঁটলে সবার চোখ এদিকেই পড়ে। লিপি বেগম ডাইনিং টেবিলে গিয়ে চেয়ার টেনে বের করে দিলেন। আইজান চেয়ারে উঠে দাঁড়িয়ে গেল। দাদা, আমি খাইয়ে দেই। আইজান লিপি বেগমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা না ভঙ্গিতে নাড়াল। লিপি বেগম হতাশ হয়ে চলে গেলেন কিচেনে। আইজান হাতের মুঠোয় ভাত নিয়ে মুখে দিল। হাত থেকে কয়েকটা ভাত প্লেটে পড়ে গেল ছড়িয়ে ছিটিয়ে। লিপি বেগম ভাবতে পারেন না, এই ছোট বাচ্চার এত অ্যাটিটিউড কোথা থেকে আসে। আর কথা ও বলে মেপে মেপে। এর বয়সী বাচ্চাদের কান্না আর চিৎকারে বাড়ি থাকবে মুখরিত, আর তাদের বাড়ি থাকে নিশ্চুপ।
মায়ের সাথে সব কথা তার আর কারোর সাথে অবধি করবে না। মা যদি হাসে তাহলে এই বাচ্চার ঠোঁট দিয়ে একটু হাসি বের হয়, না হলে বের হবে না। কেউ জোর করে হাসাতে পর্যন্ত পারবে না। লিপি বেগম দীর্ঘ শ্বাস ফেললেন। কনফারেন্স রুমে মাঝখানের দু চেয়ারে বসে আছে নুসরাত আর আরশ। নুসরাতের পাশে আবির বসে আছে, আর আরেক পাশে ইরহাম। আরশের পাশে ডায়না। আরশের সেদিনের অপমানের পর ডায়না নিজেকে পরিবর্তন করেছে। আগের মতো কাপড় সে পরে না, এখন সে শালীন কাপড় পরে, তবুও কোথা একটা কিন্তু থেকে যায়। ওই যে তার পাশে বসে থাকা, ত্রিশূর্ধ্বে বসে থাকা পুরুষ দিন দিন আরও সুদর্শন আর সুন্দর হয়ে যাচ্ছে। কিন্তু ওই পুরুষের কারোর দিকে তাকানোর সময় নেই। সে তো এক রমণীতেই আটকে। সেই রমণী আর কেউ না, যে এখন দাপুটে ভঙ্গিতে বসে আছে সকলের মাঝখানের চেয়ারে। মুখে প্রসাধনীর ছোঁয়া নেই, গোলগাল মুখে চোখের মাঝে চশমা এঁটে আছে। দারুণ মানিয়েছে চোখের চশমাটা। নাকে ছোট্ট একটা সাদা পাথরের নাকফুল। মুখের সৌন্দর্য এই নাকফুল মনে হয় আরও বাড়িয়ে দিয়েছে। সাদা কালার কোটের ভিতর সাদা কালার শার্ট, গলাতে টাই ঝুলছে। নুসরাতের হাতে ফাইল, বা হাতের অনামিকা আঙুলে আরশ নামবিশিষ্ট একটা ডায়মন্ড রিং ঝুলছে। নুসরাতের দৃষ্টি ফাইলের দিকে। ফাইল চেক করতে করতে নুসরাতের কপালের মাঝ বরাবর দুটো ভাঁজ পড়ল। ঠোঁট কুচকে গিয়ে উপরের দিকে উঠে গেল। নুসরাতের মুখ ধীরে ধীরে গম্ভীর হতে দেখে কনফারেন্স রুম শান্ত হয়ে গেল। আরশ ইরহামের দিকে একবার তাকাল, চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করল, কি হয়েছে? ইরহাম অসহায় ভঙ্গিতে মাথা না দিকে নাড়াল। আরশ দাঁতে দাঁত চেপে কটমট চোখে তাকিয়ে রইল ইরহামের দিকে। নুসরাত কপালে ভাঁজ ফেলে সবার দিকে চোখ ঘুরাল। সবাই নড়েচড়ে বসল। আবির ধীর গলায় ডাক দিল, ম্যাম। নুসরাত চোখ ফিরিয়ে তাকাল না, কান খাড়া করে বলল, জি বলুন, মিস্টার আবির। আরশ চোখ তীক্ষ্ণ করে তাকাল আবিরের দিকে। আবির নুসরাতের দিকে মুখ বাড়িয়ে ফিসফিস করে কিছু বলল। আরশ জেলাসি সামলাতে না পেরে উঠে দাঁড়িয়ে গেল। এই আবিরের বাচ্চাকে আজ সে ছাড়বে না। তার বউয়ের সাথে ঘষাঘষি আবার কিসের? আজ আবিরের একদিন কি আরশের একদিন? নুসরাত আবিরের কথা শুনে চোখ সামনের দিকে দিতেই দেখল আরশের উঠে দাঁড়িয়ে আছে। চোখ মুখের অবস্থার আগে বেহাল। নুসরাত পাত্তা দিল না, আরশের দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, মিস্টার আরশ, কোনো সমস্যা? আরশ কেসে গলা স্বাভাবিক করে নিল। নুসরাতের দিকে তাকিয়ে নাক ফোলাল। অসভ্য মহিলা তার নাম ধরে ডাকছে, স্বামীর নাম ধরে ডাকে, কোনো লজ্জা শরম নেই। আবার দাপুটে চোখে তাকায় জামাইয়ের দিকে। জামাইয়ের দিকে তাকাবি নির্মল চোখে, তা না করে তাকায় চোখ ছোট ছোট করে। জামাই থাকতে আরেক বেটার সাথে তোর আবার কিসের ফিসফাসানি? থাপড়ে লাল নীল করে দিব। আরশের চিন্তার ব্যাঘাত ঘটল কর্কশ গলার স্বরে। মিস্টার আরশ বসছেন না কেন? এরকম খুঁটির মতো সবার মাঝে দাঁড়িয়ে আছেন কেন? এনি প্রবলেম? ওয়াশরুমে যাবেন? গেলে যেতে পারেন। আমরা আপনার জন্য অপেক্ষা করছি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আপনি ওয়াশরুম থেকে না ফিরছেন। কনফারেন্স রুমে উপস্থিত সবাই ঠোঁটে হাত চেপে হেসে উঠল। আরশ 25 বছরের রমণীটির দিকে তাকিয়ে রইল। এক দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে নিজ আসনে বসে গেল। আরশ বসতেই নুসরাত উঠে দাঁড়াল। নিজের কোট খুলে চেয়ারের হাতলে রাখল, টাই টেনে লোজ করে নিল। সবাইকে জানাই স্বাগতম আজকের কনফারেন্সে। আমাদের বিজনেসের নিউ আরেকটা ব্রাঞ্চ লঞ্চ হতে যাচ্ছে, তারই জন্য আপনাদের এখানে ডাকা হয়েছে। আপনারা সবাই আপনাদের বক্তব্য রেখেছেন, সবার বক্তব্য ও আলাদা ধরনের। আমার সেগুলো পছন্দ হয়েছে, বাট মিস্টার আরশের ফাইলের মধ্যে কিছু সংযোজন বিয়োজন করা প্রয়োজন। উনার ফাইলের মধ্যে অনেক ভুল রয়েছে। আরশ নুসরাতের কথা শুনে মুখ কালো করে ফেলল। নুসরাত আরশের দিকে আর চোখে তাকিয়ে হেসে উঠল। সবাই হা করে তাকাল নুসরাতের দিকে। নুসরাত হাত মুখে রেখে হাসি আটকানোর চেষ্টা করে বলল, সরি, পার্ট অফ আ জোক। আপনাদের দেওয়া সবার ফাইলের মধ্যে আমার সবথেকে বেশি নজর কেড়েছে মিস্টার আরশের ফাইল। উনার ফাইলে কিছু ভুল আছে, সেগুলো আমি মার্ক করেছি, এবং মিস্টার আরশকে বলবো অতি শীঘ্রই যেন উনি এগুলো সংশোধন করে অফিসে জমা দেন। উনার আইডিয়াটা আমরা বিজনেসের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ইউজ করব বড় স্যারদের সাথে কথা বলে। আরশ ঢোক গিলল। এই মহিলা এক মুহূর্তের জন্য তার জান হাতে নিয়ে এসেছিল। আল্লাহ বাঁচাইছে, আরেকটু লেট করলে তো সে নির্গাত অজ্ঞান হয়ে যেত। আজ বাড়িতে গিয়ে এই মহিলার একটা হেস্তনেস্ত করবে। আরশ নুসরাতের দিকে তীব্র ক্ষোভ নিয়ে তাকিয়ে রইল। নুসরাত আর চোখে লক্ষ্য করল সবকিছু, তারপর আরশকে ভেঙ্গিয়ে জিহ্বা বের করে হাসল।
আরশের জেলাসি পরিমাণ মাথা থেকে পা পর্যন্ত গিয়ে নামল। এই মহিলা তার সাথে একটা হেসে কথা বলে না আর এখন শব্দ করে হাসা হচ্ছে, আবার ওই আবিরকে উদ্দেশ্য করে মুচকি হাসা হচ্ছে। শুধু বাড়িতে যাই, তারপর দেখাবো মজা। তুই আমার বাচ্চার মা না। না না, ওসব বলা যাবে না। আমার একমাত্র বউ, আমার একটা মাত্র বাচ্চার মা। ফ্রান্সে কলিং বেল বেজে উঠল। ইশরাত কিচেনে রান্না করছিল। হঠাৎ এই সময়কে আসলো অ্যাপার্টমেন্টে। ভাবতে গিয়ে ইসরাতের কপালে ঘাড় ভাঁজ পড়ল। হাত টিস্যু দিয়ে মুছে নিয়ে সে অগ্রসর হল দরজার সামনে। দরজার সামনে গিয়ে দেখল ইতিমধ্যে ঈশানী আর জোহান পৌঁছে গিয়েছে দরজার সামনে। দরজা ধরে ঝুলে আছে যাতে ইশরাত দরজা খোলার সাথে সাথেই তারা বের হয়ে যেতে পারে বাহিরে। ইশরাত দুজনের মতলব বুঝল। ঠোঁট বাঁকিয়ে হেসে দুজনের দু হাত ধরে টেনে দরজার সামনে থেকে নিয়ে গিয়ে সোফার উপর বসিয়ে দিয়ে দৌড়ে এসে দরজা আনলক করল। বাহির থেকে দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল একটা মেয়েলি গোল গালমুখ। তারপর হাত পা। ইশরাত তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিল। ঈশানী আর জোহান ততক্ষণে ঈগল পাখির মতো দৌড়ে আসলো দরজা দিয়ে বের হওয়ার জন্য। কিন্তু পারল না। জোহান হতাশা ধরে রাখতে না পেরে মাটিতে শুয়ে পড়ল। তারপর সেখানে শুয়ে চিকন গলা দিয়ে চিৎকার করে কান্না শুরু করল। কান্না বললে ভুল হবে, এমনি ভান করল কান্নার। ইশরাত জোহানকে তুলার চেষ্টা করল না। আঙুল দেখিয়ে বলল, চুপচাপ উঠে বসো জোহান, এত বেয়াদব কেন তুমি? কার মতো হয়েছ? ইসরাতের কথা হয়তো বোঝল। জোহান উঠে বসল চুপচাপ। চোখের কোণে জমা হওয়া পানি ছোট হাতের তালু দিয়ে মুছে নিল। ইশরাত কিচেনে গেল তাড়াতাড়ি করে যাতে তরকারি পুড়ে না যায়। তরকারি নামিয়ে রাখল। চাল ধুয়ে বসিয়ে দিল গ্যাসে। কিচেন থেকে ইশরাত বের হয়ে দেখল ক্যামেলিয়া খেলা শুরু করেছে জোহান আর ঈশানীর সাথে। ইশরাত তাদের পাশ ঘেঁষে মেঝেতে বসল। বসতেই ঠান্ডা মেঝের ঠান্ডা সারা শরীর শিরশির করে উঠল। দৌড়ে গিয়ে হিটার অন করল। জোহান আর ঈশানীকে সোফার উপর বসিয়ে দিল। ক্যামেলিয়াকে উদ্দেশ্য করে বলল, ক্যামেলিয়া তুমি ও সোফায় বসো। ক্যামেলিয়া শব্দ করে হেসে বলল, আমাকে ও কোলে করে নিয়ে সোফায় বসাও। ইশরাত হেসে উঠল। ক্যামেলিয়া ধীরে ধীরে উঠে বসল সোফায়। ইশরাত ক্যামেলিয়াকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, লিও কোথায়? রেস্টুরেন্টে। তুমি যাওনি? বোকা ইশরাত, রেস্টুরেন্টে গেলে এখানে আসতাম কিভাবে? ইশরাত হাসল। ক্যামেলিয়া সাথে তাল মিলিয়ে হাসল। জোহান আর ঈশানীর আবার ঝগড়া লেগে গিয়েছে। একজন আরেকজনের চুল ধরে টানছে। ইশরাত বিরক্তির চোখে দুজনের দিকে তাকাল। আদেশ দিয়ে বলল, চুল ছিঁড়ে ফেলতে চাও নাকি একজন আরেকজনের? ছাড়ো জোহান ওর চুল। আর ঈশানী তুমিও ছাড়ো জোহানের চুল। মায়ের ধমক খেয়ে দুজন ঠোঁট উল্টে নিল। ঈশানীর এখনও কথা পরিষ্কার হয়নি, কিন্তু জোহান যা শোনে তা শিখে যায়। ক্যামেলিয়া হাত বাড়িয়ে দিয়ে বলল, আন্টির কোলে আসো জোহান। জোহান কিছুক্ষণ ক্যামেলিয়ার দিকে তাকিয়ে ঠোঁট টেনে কেঁদে দিল। ক্যামেলিয়া কোলে তুলে নিয়ে বলল, ওলে আমার বাবুটা, আন্টি আম্মুকে মারবে। জোহান ক্যামেলিয়ার কাঁধে মাথা ফেলে বসে রইল। ক্যামেলিয়া পিঠে হাত বুলিয়ে দিল। জোহান মিনমিন করে বলল, আন্টি আন্টি আন্টি। ক্যামেলিয়া হা করে ইসরাতের দিকে তাকাল। ঈশানী মায়ের কাছে বিচার দিচ্ছে জোহানের। বিচার দেওয়ার ধরন হল, মাম্মা ভাই, আই নাই নাই, ইনগে ইনগে। ইশরাত হেসে গড়াগড়ি খেল। ঈশানীর কপালে চুমু দিয়ে বলল, ঈশানী কি বলছ? কিছুই বুঝতে পারছি না। ক্যামেলিয়া ইসরাতকে বলল, ও আমায় আন্টি ডেকেছে। তোমার পাকনা ছেলে যাই শুনে তাই শিখে যায়। ইশরাত হেসে মাথা নাড়াল। ক্যামেলিয়া কোলে নিয়ে জোহানকে হাঁটতে বের হল বাহিরের দিকে। জোহান বাহিরে হাঁটতে যাওয়ার জন্য পাগল। ঈশানী গেল না। সে মায়ের সাথে অ্যাপার্টমেন্টে থেকে গেল। গল্প করল নিজের ভাষায়। ইশরাত কথার কিছু না বোঝে শুধু মাথা নাড়াল আর হেসে কুটি কুটি হল। কনফারেন্স রুম থেকে বের হয়ে নুসরাত নিজের কেবিনের দিকে গেল। তার পিছু পিছু আবিরও গেল। নুসরাত কেবিনের লক খুলে স্লাইডিং দরজা ঠেলে ঢুকে গেল। আরশের কেবিনের সাথে অ্যাটাচ করে নুসরাতের কেবিন। নুসরাত কেবিনে ঢুকার কিছু মিনিট পর আরশও এসে ঢুকল কেবিনে রাগী মুখ বানিয়ে। কেবিনে ঢুকে মাথা আরও গরম হয়ে গেল যখন দেখল আবিরের সাথে মুচকি হাসি দিয়ে নুসরাত কথা বলছে। আরশের পদচারণের শব্দ শুনে নুসরাত চোখ তুলে তাকাল। আবিরের দিকে তাকিয়ে আরশ বলল, মিস্টার আবির, মিসেস আরশের সাথে আমার কথা আছে, আপনি একটু বাহিরে যান। আবির নুসরাতের দিকে তাকিয়ে রইল। নুসরাত কিছু বলার আগেই আরশ আবার বলল, আমি আপনাকে বাহিরে যেতে বলেছি না, তাহলে না গিয়ে এখানে বসে আছেন কেন? যান আবির। আবির নড়ল না।
আরশ জেলাসি সামলাতে না পেরে বলল, গেট আউট। আইসে গেট আউট মিস্টার আবির, না হলে আপনার সামনে আমি কিস করব। আমার বউকে তখন বসে বসে দেখবেন আমাদের কিস করা। নুসরাত ভয়ার্ত চোখে তাকালো আরশের দিকে। এই লোক পাগল নাকি? এভাবে বলে মানুষকে। আরশকে এগিয়ে আসতে দেখে নুসরাত বলল, আবির পরে আমি তোমাকে ডেকে নিব, এখন যাও। আবির নুসরাতের কথা শুনে চলে গেল কেবিনের বাহিরে। আরশ আবিরের যাওয়ার দিকে তাকিয়ে বিচ্ছিরি গালি দিল। বিড়বিড় করল, আমার বউয়ের দিকে তাকিয়ে থাকা বের করছি। আগে এটাকে একটা শিক্ষা দিয়ে নেই, তারপর তোকে শিক্ষা দিচ্ছি শালা পাটকাঠি। আরশ নুসরাতের দিকে তাকিয়ে এগিয়ে আসল। নুসরাতের চেয়ার ধরে টান মারতেই সেটা নিজ জায়গা থেকে চলে আসলো আরশের সামনে। আরশ বাঁকা হেসে ঝুঁকে গেল নুসরাতের দিকে। কপালে কপাল লাগিয়ে শ্বাস নিল। কানের কাছে ঠোঁট নিয়ে বলল, তোকে না করিনি ওই পাটকাঠির সাথে না থাকতে, তাহলে ওটাকে বিদায় করিস না কেন? নুসরাত চুপচাপ তাকিয়ে রইল আরশের গালের দিকে। হাত বাড়িয়ে আলগোছে নখের ঢগা দিয়ে ছুঁয়ে দিল। আরশ চেয়ারের হাতল এক হাত দিয়ে চেপে ধরে নুসরাতসহ চেয়ার নিজের কাছে নিয়ে আসল। দন্তের নিচে চাপল পুরু ঠোঁট। গাল এক হাত দিয়ে চেপে ধরে বলল, আচ্ছা যা, বিদায় করার দরকার নেই, সারাদিনের মাঝে একটা চুমু খাসনি, একটা চুমু খাই। নুসরাত সচরাচরের মতো এবার ও আরশের কথার উত্তর দিল, না। আরশ জানত এই উত্তর আসবে নুসরাতের কাছ থেকে। উত্তর আসতেই নুসরাতের মাথা চেপে ধরে নিজের ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে আসল। নুসরাতের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকা করে হেসে ঠোঁট চেপে ধরল। এক্সিকিউটিভ চেয়ার দোলে উঠল আরশের আক্রমণে। চাকা বিশিষ্ট হওয়ায় পিছনের দিকে সরে গেল। নুসরাত ভারসাম্য বজায় রাখতে আরশের পিঠের কাছের শার্ট খামচে চেপে ধরল। আরশ নিজেও চেয়ারের সাথে পা মিলিয়ে পিছনের দিকে গেল, তবুও ঠোঁট ছাড়ল না। এক্সিকিউটিভ চেয়ার চলতে চলতে গিয়ে দেয়ালের সাথে আটকে গেল, তার সাথে আরশও আটকে গেল। নুসরাতের ঠোঁট ছেড়ে দিয়ে ঠোঁট কামড়ে হেসে উঠল। নুসরাতের গালে শব্দ করে চুমু খেল। নাকের ধায় হালকা কামড় মারল। আরশ চোখ দিয়ে নুসরাতের উপর থেকে নিচের দিকে তাকিয়ে বলল, গুড রেসপন্স বউ, রাতে দেখা হচ্ছে। আরশ দরজার দিকে ফিরে তাকাতেই দেখল ইরহাম হাঁ করে তাকিয়ে আছে। নাক কুচকে নিল আরশ। ইরহামের উদ্দেশ্যে গালি ছুঁড়ে কেবিন থেকে বের হল। দাঁতে দাঁত চেপে কিরমির করে বলল, তোর বউ নাই, যে মানুষের রোমান্সের সময় দরজার সামনে এসে দাঁড়িয়ে হাঁ করে তাকিস? তোকে লাস্টবার বলছি ইরহাম, আরেকবার যদি আমার রোমান্সের সময় দরজার সামনে এসে হাঁ করে তাকিয়ে তাকিস তাহলে সারাজীবনের জন্য তোর ওই মুখ হাঁ করে দিব। মানুষের রোমাঞ্চ লুকিয়ে লুকিয়ে দেখার শখ মিটিয়ে দিব। ফ্রান্স, বিকেল 5টা। জোহান ইশরাত আর জাইনের বিয়ের অ্যালবাম পেটের সাথে চেপে ধরে টেনে নিয়ে এসে মেঝেতে বসল। ঈশানীকে ডাক দিল, ইথানি, এই ইথানি, মাম্মা, মাম্মা। ইশরাত আর ঈশানী রুম থেকে বের হয়ে আসল। স্বাস্থ্যবান শরীর নিয়ে আসতে গিয়ে ঈশানীর একটু বেগ পেতে হল, তবুও আসল। হাঁটতে গিয়ে উল্টে পড়ে গেল। তারপর উঠে এসে জোহানের পাশ ঘেঁষে মেঝেতে বসল। ইশরাত হায় হায় করে উঠল। দুজনকে টেনে নিয়ে গিয়ে সোফার উপর বসাল। জোহান এলবামের পাতা উল্টালো ছোট ছোট হাতে। মেহেদি অনুষ্ঠানের জাইন আর ইসরাতের কাপল পিক দেখে জোহান চোখ ছোট ছোট করে তাকাল। আঙুল নিয়ে জাইনের মুখের উপর রাখল। ইসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মাম্মা, হুয়াই ডাডা লুকিং চো বিউটিফুল? ইশরাত তাকালো জাইনের ছবির দিকে। 3/4 প্যান্ট আর একটা কুচকানো টি শার্ট পরে আছে। পায়ের সব লোম বের হয়ে আছে। ইশরাত নাক ছিটকাল। ছবির উপর তর্জনী আঙুল রেখে বলল, এটা সুন্দর ছবি। আর দাদাকে কোন দিক দিয়ে বিউটিফুল দেখাচ্ছে? জোহান নাক ফুলিয়ে বলল, মাম্মা, দাদা লুক বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। ইশরাত হার মেনে বলল, হ্যাঁ বাপ, তোর বাপ বিউটিফুল, এবার মুখ বন্ধ কর। ঈশানী হাত বাড়িয়ে অ্যালবামের পাতা ছিঁড়ে দিতে চাইল। ইশরাত অ্যালবাম নিয়ে গিয়ে কাবার্ডের ভিতর ঢুকিয়ে রাখল। ড্রয়িং রুমে বসে জোহান বসে বসে চিৎকার করে বলছে, দাদা হুয়াই চো বিউটিফুল, মাম্মা হুয়াই চো বিউটিফুল, ইথানি হুয়াই চো বিউটিফুল, জোনাজ হুয়াই চো বিউটিফুল। সন্ধ্যা 6টা। কিছুক্ষণ আগে নুসরাত, ইরহাম আর আরশ অফিস থেকে ফিরে আসছে। নুসরাত শাওয়ার নিয়ে বের হতেই আইজান এসে কোলে উঠে গেল। ছেলেকে কোলে নিয়ে নুসরাত ঠোঁট দাবিয়ে গালে চুমু খেল শব্দ করে। আরশ মাথার নিচে 2 হাত রেখে বিছানা শুয়ে আছে। নুসরাতকে চুমু খেতে দেখেই বলল, ওটাকে চুমু খেতে পারিস, আমি বললেই নাক ছিটকাস কেন? যেভাবে নাক ছিটকাস মনে হয় আমার চুমুতে জীবাণু আছে। অসভ্য, অভদ্র, বেডি মানুষ। নুসরাত ভেঙচি কেটে বলল,
আপনারা কথা বলাই জীবাণু লাগানো আর চুমুতে জীবাণু না থাকা বিলাসিতা। আরশ মিছিমিছি রাগী গলায় বলল, এই বেডি তুই কি বলতে চাস? আমার ঠোঁটে জীবাণু লাগানো, আমার সারা শরীরে জীবাণু লাগানো? এত বড় সাহস তোর? নুসরাতের বাচ্চা, তোকে আমি ছাড়ব না। নুসরাত পাত্তা দিল না আরশের কথা। আইজান কোল থেকে নামার জন্য মুচড়ামুচড়ি করতে দেখে কোল থেকে নামিয়ে দিল। আইজান রুম থেকে বের হয়ে গিয়ে সিঁড়ির কাছে টাঙ্গিয়ে রাখা ছবি নিতে চাইল। নাগালে পেল না। সৌরভী আইজানকে লাফালাফি করতে দেখে এগিয়ে গিয়ে নামিয়ে দিল ছবিটা। আইজান একবার সৌরভীর দিকে তাকিয়ে হাতে ফটো টানিয়ে বলল, থ্যাঙ্কস ইউ। সৌরভী আইজানের গালে চুমু খেয়ে বলল, ওয়েলকাম। আইজান বিরক্ত হয়ে নাক ফোলাল। এই ছোট আম্মু শুধু সুযোগের অপেক্ষা বসে থাকে তাকে চুমু খাওয়ার জন্য। নাকমুখ কুচকে নিজ থেকে বড় ছবিটা পেটের সাথে চেপে ধরে এগিয়ে গেল। হাঁটতে গিয়ে পড়ে যেতে নিল, আবার নিজেকে সামলে আরশের রুমে গেল। রুমে ঢুকেই ছবিটা মেঝেতে ফেলে দিল। ছবিটা উল্টে পড়ার জন্য কিছুটা শব্দ হল। আরশ লাফ মেরে বিছানা থেকে নেমে ছবিটা হাতে তুলে নিল। বিছানার মাঝখানে রাখতে রাখতে বলল, তোর মা বাপের এই একটা বিয়ের ছবি আর নেই। ওটা ভেঙে ফেলতে চাচ্ছিস তুই? আইজান আঙুল দেখিয়ে বলল, আব্বু দুইটা। আরশ রাগী গলায় বলল, হ্যাঁ হ্যাঁ ওই দুইটা। একটাতে তো আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম মাটিতে, আমার মুখ ঠিকভাবে দেখা যাচ্ছে না। আর দ্বিতীয়টাতে আমার মুখ দেখা গেলেও তোর মা ভি কাট দিয়ে ছবিটা নষ্ট করে দিয়েছে। ছবিটা যখন টাঙ্গিয়ে রাখবে তখন আগে বলে দিল না কেন যে টাঙ্গাবে? তাহলে ওই চেয়ার থেকে নিজের হাত ছুটিয়ে নিতাম। আইজান মায়ের নামে বদনাম শুনে রাগ করে ফেলল। আরশের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আরুষ পচা। হ্যাঁ হ্যাঁ আমি পচা, আর তুমি আর তোমার মা ভালো। আরশ গান গেয়ে উঠল, আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। নুসরাত কাপড় মেলতে ছাদে গিয়েছিল। আরশকে এসে গান গেতে দেখল। নুসরাতকে দেখতেই আরশ দু হাত দিয়ে নুসরাতের গলা পেঁচিয়ে ধরে বিছনায় ফেলে দিল। গালে শব্দ করে চুমু খেয়ে জিহ্বা বের করে আইজানকে ভেঙ্গাল। আইজান বিছানা বেয়ে উঠল। আরশের মুখে খামচি মেরে বলল, আমাত আম্মা। তো কি হয়েছে? তোর আম্মা আমার বউ। আমাত আম্মা? ভাগ গাধা। বাপ মাকে রোমাঞ্চ করতে দিস না, দেখিস তোকেও আমি বিয়ে দিয়ে রোমাঞ্চ করতে দিব না। আইজান রাগী চোখে তাকিয়ে আরশের বাহুতে কামড় মেরে ধরল। আরশ আইজানের মাথা ঠেলে সরাতে সরাতে বলল, মায়ের মতো রাক্ষস হয়েছে, কিছু হলেই কামড় মেরে ধরবে। এত রাগ আসে কোথা থেকে? আইজানের মাথা ধরে টেনে নিজের বুকের বাপাশে চেপে ধরল। নুসরাতকে বুকের ডানপাশে চেপে ধরল। আইজান মায়ের সান্নিধ্যে এসে আর নড়াচড়া করল না, চুপচাপ মাথা ফেলে বাবার বুকের পড়ে রইল। আরশ নুসরাতের চুল ধরে টেনে বলল, আইজানের বোন আসবে কবে? তেহবিনের বোনের প্রয়োজন নেই, কিন্তু জোহানের তো বউয়ের প্রয়োজন। মানে কি? মানে হলো আমার বাচ্চা চাই। তোরা মা ছেলে আমার দুঃখ বুঝিস না, আমার বাচ্চা চাই, যেটা আমার দুঃখ বুঝবে। তাহলে এটা কার বাচ্চা? এটা তোর বাচ্চা। আরশ নুসরাতের চুলে চুমু খেল। নুসরাত উঠে দাঁড়াল। আরশও নুসরাতের সাথে উঠে দাঁড়াল। কোলে তুলে নিল আইজানকে। নুসরাতের হাত চেপে ধরে বলল, চল আজ শীত বিলাস করি, বাহিরে যাব। নুসরাত দাঁড়িয়ে রইল এক জায়গায়। আরশ ভ্রু কুচকে তাকাতেই নুসরাত বলল, গরম কাপড় নেই। শীত বিলাস করতে গরম কাপড়ের কোনো এন্ট্রি নেই। শীত বিলাস যখন নাম দিলাম, তাহলে শীত উপভোগ না করলে কি শীত বিলাস হবে? আর এটাকে রেখে যাই, এটা কাবাবে হাড্ডি হচ্ছে। আমার আর আমার বউয়ের মাঝখানে তোকে রাখব না। আইজান আরশের গলা পেঁচিয়ে ধরল। আরশ হেসে বলল, তোকে রেখে যাচ্ছি না বাপ, আমার গলা পেঁচিয়ে ধরতে হবে না। আইজান গলা ছাড়ল না। আরশ দুজনকে শীতের মধ্যে টেনে নিয়ে গেল বাহিরে। নাজমিন বেগম পিছন থেকে ডেকে বললেন, গরম কাপড় নিয়ে যাও। আরশ হাত নাড়িয়ে না করে দিল। পিছনে তাকানোর প্রয়োজন বোধ করল না। বাহিরে আসতেই শীত এসে চেপে ধরল। চারিপাশ কুয়াশার আধারে ঢেকে আছে। আরশ আইজানকে উদ্দেশ্য করে বলল, আমার মতো হবি না আব্বা, তাহলে তোর মায়ের মতো দজ্জাল মহিলা কিডন্যাপ করে বিয়ে করে নিবে। প্রয়োজন হলে তুই উঠিয়ে নিয়ে বিয়ে করিস, তবুও চরিত্রে বাপের মতো এই দাগ লাগতে দিস না। নুসরাত আরশের পিঠে থাপ্পড় মারল। আরশ হেসে নুসরাতের পিঠ এক হাত দিয়ে পেঁচিয়ে জড়িয়ে ধরল। আইজান কি বুঝল আরশের কথা, খিলখিল করে হাসল। নুসরাতের দিকে তাকাতেই দেখল নুসরাতও হাসছে তার দিকে তাকিয়ে। আইজান লজ্জা পেয়ে আরশের মুখে থাপ্পড় মেরে মুখ লুকাল আরশের ঘাড়ে। আরশ আইজানকে নিচে নামিয়ে নুসরাতকে জড়িয়ে ধরল।
আইজান বিরক্তির চোখে তাকিয়ে রইল আরশের দিকে। আরশ আইজানকে দেখিয়ে গালে শব্দ করে চুমু খেল। আইজান রাগে ঠোঁট টেনে কেঁদে উঠল। আরশ হেসে মাটিতে বসে গেল। নুসরাতের ও হাত টেনে মাটিতে বসিয়ে দিল। আইজানকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল, আরেক হাত দিয়ে নুসরাতকে। নুসরাত আর আরশ বসে যাওয়ায় আইজান দাঁড়িয়ে থেকে দুজনের কাঁধের কাছে আসল। আরশ নুসরাতের কপালের সাথে নিজের কপালের এক পাশ আর আইজানের কপালের সাথে নিজের কপালের আরেক পাশ লাগিয়ে নিল। ফিসফিস করে বলল, আমার দুই সুখ পাখি। আরশের কথা শেষ হতেই মা ছেলের হাসির ঝংকার ভেসে আসল। আরশ নুসরাতের উদ্দেশ্যে বলল, প্রিয় প্রণয়িনী, আমার চোখে দেখা দ্বিতীয় সুন্দরী নারী তুই। আইজান আরশের সাথে বলল, আমাক দেখা সবথেকে সুন্দরী নারী আম্মা। তারপর বাপ ছেলে দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে উঠল। আইজান বাপের গালের সাথে গাল লাগিয়ে উম্মাহ বলল। আরশ হাসল। নিস্তব্ধ রজনী। দুই মানব মানবীর হাসির ঝংকার আসলো, সাথে আসলো একটা বাচ্চা শিশুর খিলখিল হাসির ঝংকার। গাছে বসে থাকা নিশাচর প্রাণীগুলো উড়ে গেল। কিছুক্ষণের মধ্যে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল পাখিগুলো ওই দূর আকাশে। চাঁদটা ধীরে ধীরে নিজের জায়গা থেকে সরে গেল। পূর্ণ চাঁদটা ঢেকে গেল মেঘের আড়ালে। প্রকৃতির নিয়ম ভেঙে মেঘের গর্জন শুরু হল। ঝিরিঝিরি বৃষ্টি মাটিতে পতিত হতে লাগল। গম্ভীর কণ্ঠে কেউ গেয়ে উঠল, ইউ দ্য লাইট, ইউ দ্য নাইট। ফ্রান্স, রাত 10টা। বাহিরে স্নোফল হচ্ছে। এই বছর একটু বেশি ঠান্ডা পড়েছে অন্য বছরের তুলনায়। জোহান কান্না করছে, ইশরাত কান্না থামানোর চেষ্টা করছে। জাইন ঈশানীকে ঘুম পাড়াচ্ছে। কিছুক্ষণ পর ঈশানী আর জোহান ঘুমিয়ে পড়ল। জাইন বাহিরে তাকিয়ে দেখল অ্যাপার্টমেন্টের পাশ ঘেঁষে বয়ে যাওয়া রাস্তা সাদা হয়ে আছে স্নো পড়ে। দুজনকে বিছানায় শুইয়ে দিয়ে জাইন ইশরাতের হাতে টেনে ধরল। ইশরাত ভ্রু উঁচিয়ে তাকাতেই জাইন ঠোঁটে হাত রেখে বলল, চুপচাপ আসো। ইশরাত কথা বাড়াল না। জাইনের সাথে পা মিলিয়ে অ্যাপার্টমেন্টের বাহিরে আসল। রাস্তায় বের হতেই শীতল বাতাস এসে গা ছুঁয়ে গেল। জাইন ইশরাতকে টেনে নিজের চাদরের নিচে নিয়ে আসল। এক হাত দিয়ে ইশরাতের বাহু চেপে ধরে হাঁটতে লাগল। শীতকাল হওয়ায় গাছের পাতা পড়ে গিয়েছে। বসন্ত আসার সাথে সাথে গাছগুলো বসন্তের রঙে রঙিন হবে। গাছে নতুন পাতা গজাবে। গাছ সাদা তুষারে ঢেকে আছে। রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা গাড়িগুলো সাদা বর্ণের ধারণ করেছে। কিছুক্ষণ চুপচাপ নিচের দিকে তাকিয়ে হাঁটল। জাইন তাকালো ইশরাতের দিকে। ল্যাম্পপোস্টের গোলাটে আলোয় মুখ দেখতে কিছুটা হলুদ বর্ণের লাগছে। নিস্তব্ধ পরিবেশ ভেঙে জাইনের গম্ভীর গলার স্বর ভারী শোনাল, ধন্যবাদ ম্যাডাম আমার জীবনে আসার জন্য। ইশরাত ভ্রু উঁচিয়ে তাকাতেই জাইন বলল, না, তোমাকে ধন্যবাদ দেওয়া ঠিক না রেই, ধন্যবাদ দেওয়া উচিত আসলে মিসেস আজমল আলীকে। ইশরাত হাসল। জাইন ও মুচকি হাসি হাসল। কেন, দাদিকে কেন ধন্যবাদ জানাবেন? কারণ উনার জন্যই আমাদের বিয়ে হলো আর বাচ্চাও হলো। ইশরাত হেসে বলল, ঠিক বলেছেন। তাহলে দেশে ফিরা হচ্ছে কবে? ঈশানী আর জোহান আরও কিছুটা বড় হোক তখন। জাইন হেসে পিছালা রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল। ইশরাতকে ইশারা করে বলল, এই যে ম্যাডাম। ইশরাত তাকাতেই দেখল জাইন রাস্তার মধ্যে পড়ে থাকা স্নোফলের মধ্যে ইশরাত লিখে তার পাশে প্লাস দিয়ে জাইন লিখল। লাভ দিয়ে বন্ধনে আবদ্ধ করে নিল দুজনের নাম। ইশরাত মুচকি হাসল। জাইন উঠে দাঁড়িয়ে ইশরাতকে আবার টেনে চাদরের ভিতর ঢুকিয়ে নিল। শীতের জন্য ইশরাতের গালগুলো লাল হয়ে গিয়েছে। ঠান্ডা বাতাসের জন্য চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। জাইন হাত বাড়িয়ে গাল টেনে দিল। চোখের পানিও মুছে দিল। ফিসফিস করে বলল, আমার লাল টমেটো। ইশরাত জাইনের কথা শুনে লজ্জা পেয়ে হেসে উঠল। দুজনে হাঁটা ধরল গন্তব্যহীন পথে সামনের দিকে। রাতের নিস্তব্ধতা ছিঁড়ে গম্ভীর কণ্ঠে ভেসে আসল, এই নশ্বর পৃথিবীতে ভালোবাসা নশ্বর। তুমি না হয় আমার মায়া হয়ে থেকে যেও। হৃদ গহীনে অবিনশ্বর আমার প্রিয় প্রণয়িনী। সমাপ্ত।